তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা বেশ কিছুদিন ধরে হয়তো দেখতে পাচ্ছেন, খবরের কাগজ বলুন, মিডিয়া বলুন, যে কোনো সংবাদ মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মোদী সরকারের, আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে আবার এমপি বা সাংসদের মাইনে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মানে তাদের 24% হারে মাইনে বৃদ্ধি করা হবে, এটা কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে। তো তাদের কতটা মাইনে বৃদ্ধি হয়েছে বা কত মাইনে আগামী দিনে কত পাবে, সেই সমস্ত জিনিস বলার আগে এই এমপি সাংসদেরা, মানে আমাদের এই ভারতবর্ষের 543 জন এমপি সাংসদ সরকারের তরফ থেকে, আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কত কি সুবিধা পেয়ে থাকেন সেটা একবার দেখে নিন চলুন। তো প্রথমেই যেটা বলবো যে এইসব এমপি সাংসদেরা যেই লোকসভা কেন্দ্র থেকে তারা সাংসদ হয়েছেন, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে তাদের সরকারি গাড়ি করে ঘোরার জন্য যে তেল খরচা হয়, সেই তেল খরচাটা পর্যন্তও কিন্তু সরকার থেকে দেওয়া হয়। এছাড়া তাদের জন্য যে সুবিধাটা রয়েছে যে দেশের মধ্যে বিমান পরিষেবা, মানে দেশের মধ্যে তারা প্রায় 34 বার বিমান সফরে তারা ফ্রিতে কিন্তু যেতে পারবে, বিনামূল্যে তারা বিমান সফর করতে পারবে। এর পাশাপাশি তো ট্রেন সফরও রয়েছে, মানে ট্রেনের প্রায় ফার্স্ট ক্লাসে তার পরিবার এবং নিকটাত্মীয় সমেত তারা কিন্তু ফ্রিতে কিন্তু যাতায়াত করতে পারবেন। এরকমই সুবিধা কিন্তু তারা পেয়ে থাকেন। এছাড়া তাদের সাংসদ থাকার জন্য তো তাদেরকে দিল্লিতে যেতে হয়, দিল্লিতে নানা রকম মিটিংয়ে যেতে হয়। তো দিল্লিতে যাওয়ার জন্য তারা কিন্তু দিল্লির কিন্তু একটা অভিজাত জায়গায় তারা কিন্তু একটা 5 বছরের জন্য বাংলো পেয়ে থাকে, এবং সেই বাংলোও কিন্তু কতখানি অভিজাত হবে সেটাও কিন্তু নির্ভর করে সে কতবার সেই লোকসভা কেন্দ্র থেকে কতবার নির্বাচিত হয়েছেন। মানে কেউ যদি ফ্রেশার হন বা প্রথমবার নির্বাচিত হন, তার ক্ষেত্রে একরকম বাংলো, আর কেউ যদি প্রায় 3-4 বার নির্বাচিত হন এমপি সাংসদ হিসাবে, তার জন্য কিন্তু বিশাল অভিজাত বাংলো কিন্তু তাদেরকে দেওয়া হয়। এবং কোনো সাংসদ যদি সেই দিল্লিতে সেই বাংলো না নিতে চান বা হোস্টেলে থাকতে না চান, তো তাদের কিন্তু বাড়ি ভাড়া বাবদ 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। মানে 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া, বুঝতেই পারছেন। এছাড়া ধরুন আমার আপনার বা সাধারণ মানুষের কিন্তু মোবাইল রিচার্জের ক্ষেত্রে কত খরচা হয়, 250 টাকা, খুব বেশি হলে 350 টাকা অনেকে মোবাইল রিচার্জ করে থাকেন। কিন্তু এইসব এমপি বা সাংসদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বছরে 1.5 লক্ষ টাকা পান মোবাইল ইউজ করার জন্য, এবং তার পাশাপাশি তো তাদের দফতর বলুন চাই বাড়িতে বলুন, হাই ইন্টারনেট পরিষেবা কিন্তু তাদেরকে দেওয়া হয়। আর আপনারা ভেবে দেখুন, এখন কিন্তু মানে একটা বাল্ব জ্বললে বা পাখা চললে কিন্তু প্রচুর ইউনিট একটা কারেন্টের বিল কিন্তু আমাদের আসে, কিন্তু এই এমপি সাংসদের ক্ষেত্রে কিন্তু সেই ইলেকট্রিক বিল তাদের কিন্তু দিতে হয় না। মানে তাদের কিন্তু প্রায় 50,000 ইউনিট পর্যন্ত তারা কিন্তু ইলেকট্রিক ব্যবহার করার সুবিধা পেয়ে থাকেন। আর তো তার পাশাপাশি রয়েছে 4,400 কিলোলিটার জল কিন্তু তারা ফ্রিতে পান। তো এই সমস্ত কিন্তু তাদের সুবিধা রয়েছে। এর পাশাপাশি তাদের লোকসভা কেন্দ্রের মধ্যে তাদের তো একটা দফতর বা কাজের জায়গা বা অফিস তো বানাতেই হয়। সেই দফতর বা কাজের জায়গা বা কর্মীর জন্য তারা কিন্তু মাসে 70,000 টাকা করে পান। 70,000 টাকা শুধু মাসেই পান এই দফতর চালানোর জন্য। আর এই সমস্ত সুবিধাগুলো যেটা বললাম সেটাতেও রয়েছে। তো তাদের মাইনে কত? তাদের মাইনে ছিল 2018 সালে 60,000 থেকে আরও একবার 2018 সালে তাদের মাইনে করা হয়েছিল 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা থেকে এই গত 7 বছরের মধ্যে তাদের মাইনে কিন্তু 24% বাড়ল। মানে 1,24,000 টাকা করে কিন্তু তারা ওই সুযোগ সুবিধাগুলো ছাড়াও তাদের কিন্তু বেতন 1,24,000 টাকা করে তারা পাবেন। এবং 1,24,000 টাকা এটা কিন্তু আগামী দিনে পাবেন ব্যাপারটা কিন্তু তা নয়। কেন্দ্রের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে গত 2023 সালের 1 এপ্রিল থেকে এই মাইনের মানে এই বেতনের সুবিধাটা কার্যকর করা হচ্ছে। মানে হচ্ছে 2023-এর 1 এপ্রিল থেকে এই আইনটা মানে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে এমন ব্যাপারটা ধরে আজকে প্রায় 24 মাসের যে বকেয়া মাইনে বা বাকি মাইনে যেটা থাকে, মানে প্রায় ধরুন 5,60,000 টাকা তাদের যে বকেয়া রয়েছে, সেটা কিন্তু এবার তারা এককালীন পেয়ে যাবেন। 2023-এর 1 এপ্রিল থেকে ধরে প্রায় 5,60,000 টাকা তারা পাবেন। এছাড়াও তো আপনারা সাধারণভাবেই জানেন এইসব এমপি সাংসদ বা সাধারণ ধরুন কাউন্সিলর বা গ্রাম পঞ্চায়েত কত টাকার মালিক, সেটা কিভাবে কি সেটা পরের কথা, কিন্তু আপনারা তো সাধারণভাবে একটা সাধারণ মানুষ, সাধারণ বাচ্চাও কিন্তু জানে এটা কত, মানে এদের কাছে কত টাকার সম্পত্তি রয়েছে। তো এবার চলুন দেখি যে এই সব এমপি বা সাংসদদের, যারা এমপি বা সাংসদ বানালো, সেই সমস্ত সাধারণ মানুষের অবস্থাটা কি, মানে দেশবাসীর ভারতবর্ষের খেটে খাওয়া
সাধারণ মানুষ যারা প্রত্যেক বছর বা প্রতিবার ভোট দিয়ে এইসব এমপি সাংসদ করে থাকেন বা জিইয়ে রাখেন, তাদের অবস্থাটা আজকে কি এসে দাঁড়িয়েছে। তো প্রথমেই যেটা দেখা যাচ্ছে একটা রিপোর্টে, বিশ্ব ক্ষুধা সূচকে 2018 সালে আমাদের দেশের র্যাঙ্ক ছিল 103 নম্বরে। সেই র্যাঙ্ক এখন এই 2023 সালের একটি গণনা থেকে দেখা যাচ্ছে সেই ক্ষুধা সূচকে, মানে দেশের মানুষ কতটা অনাহারে রয়েছে, সেই র্যাঙ্ক হিসাবে ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু 111 নম্বরে। মানে 2018 সালে 103-এ ছিল, তার পেছনে যে 8টা দেশ ছিল, সেই পেছনে সেই 8টা দেশের থেকেও ভারতের অবস্থা কিন্তু আজকে এই 7 বছরে এসে আরও খারাপ দাঁড়িয়েছে, 111 নম্বরে চলে এসছে। তার কারণ হচ্ছে, যেটা দেখা যাচ্ছে একটা রিপোর্টে, যে আমাদের দেশে প্রায় 20,34,00,000 লোক প্রায় প্রতিদিন অনাহারে থাকে, প্রতিদিন না খেয়ে থাকে। এবং ওই রিপোর্টে যেটা আরও বলছে যে প্রত্যেক দিন প্রায় 7,000 লোক না খেতে পেয়ে মারা যায়, অনাহারে মারা যায়। আর তার পাশাপাশি ধরুন তো যেটা দেখা যাচ্ছে যে 10,000 লোক নাকি বিনা চিকিৎসাতে মারা যাচ্ছে। তো এর সাথে শিশুদের যদি আপনারা যদি শিশুদের সূচকটা দেখে থাকেন না এই রিপোর্টে, তাহলে তো আরও ভয় পেয়ে যাবে। তার কারণ হচ্ছে, ওরা যেটা বলছে যে ভারতবর্ষে প্রায় 64 লক্ষ শিশু 24 ঘন্টার মধ্যে খাদ্য পায় না, এমন রয়েছে 64 লক্ষ শিশু। তার প্রায় 28.4%, 28.4% শিশু তো রয়েছে ইউপিতেই। এছাড়া ওই রিপোর্টে যেটা বলছে যে ভারতবর্ষে নাকি প্রত্যেক দিন 3,000 শিশু অপুষ্টিতে মারা যায়। এরপরে আপনাদের যেটা বলবো যে কৃষকদের অবস্থা। দেখুন, কৃষকদের অবস্থা বলতে গেলেই তো আমরা ছোটবেলা থেকে বা আপনি সবাই একটা জিনিস জানি যে কৃষকদের সাথে এই ফসলের দাম না পাওয়া, না খেতে পাওয়া, গরিব, এই ধরনের শব্দগুলো কিন্তু জড়িয়ে রয়েছে। তো ভারতবর্ষে কেন্দ্র সরকারের একটা রিপোর্টে যেটা বলছে যে প্রত্যেক দিন ভারতবর্ষে 154 জন করে কৃষক ঋণের দায়ে ঋণগ্রস্ত কৃষক আত্মহত্যা করে, 154 জন করে প্রতিদিন। এইবার আমি যে আপনাদেরকে যেটা বলতে চাইবো, আপনারা জানেন এই দেশে মানুষের কাজবাজের অবস্থা, বেকারত্ব, মানুষ তো এমনও আমি দেখি মাঝে মধ্যে মানুষ এমনও এখন সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করেছে, ফেসবুকে আমি দেখি যে বলা শুরু করেছে যে যত বেশি শিক্ষা তত বেশি বেকারত্ব। মানে মানুষ আজকে যত বেশি শিক্ষিত হতে যাচ্ছে তত বেকারত্ব আরও নাকি বাড়ছে। তার চাইতে মানুষ অন্য কাজে বা অন্য ব্যবসায় বা হকারি, মানে ছোটোখাটো যে কোনো কাজে ঢুকে পড়ছে বাঁচার তাগিদে। তো সেইটাই হিসাবে আমি কাজবাজের উদাহরণ হিসাবেই প্রথমেই আমি বলবো, আপনাদের মনে করিয়ে দেবো যে এর আগে, মানে গত লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একবার 5,400 গ্রুপ ডি পদের অ্যানাউন্স করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। সেখানে ওই মাত্র 5,400 গ্রুপ ডি পদের জন্য 18 লক্ষ প্রায় 18 লক্ষ লোক অ্যাপ্লাই করেছিল, আবেদন করেছিল 5,400 গ্রুপ ডি পদের জন্য। আর শুধু পশ্চিমবঙ্গ কেন, এর আগে তো গত লোকসভা ভোটের আগে আমরা একবার ইউপিতেও দেখেছিলাম, মাত্র 362টা পিওনের পদের জন্য 23 লক্ষ লোক আবেদন করেছিল। ভাবতে পারেন, মাত্র 362টা পিওনের পদের জন্য। আর তার আগে তো সেক্রেটারিয়েট পদের জন্য 411টা সেক্রেটারিয়েট পদের জন্য ইউপিতে আমরা দেখেছিলাম 1,07,660 জন লোক অ্যাপ্লাই করেছিল, আবেদন করেছিল। এবং এই লোকগুলো যারা আবেদন করছে, এর মধ্যে কিন্তু আরও একবার মনে করিয়ে দেবো, ভাবতে পারেন ইঞ্জিনিয়ার, পিএইচডি, এমএসসি, এমএ পাস করা, গ্র্যাজুয়েট, সমস্ত ধরনের লোক রয়েছে। মানে যারা ইঞ্জিনিয়ার করবে, যারা এমএসসি করবে, ডক্টরেট করবে, পিএইচডি করেছে, তাদের আজ ক্যারিয়ার কি হওয়ার কথা ছিল, কিন্তু এই বেকারত্ব বা কর্মসংস্থানের কমতির জ্বালায়, সরকার চাকরি দিতে পারছে না সেই জ্বালায় আজকে তারা বাধ্য হয়ে বাঁচার তাগিদে, এই মূল্যবৃদ্ধির বাঁচার তাগিদে আজকে কিন্তু এই ছোটোখাটো কাজে কিন্তু তাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং আপনাদের যেটা বললাম যে কর্মসংস্থান, চলুন তো দেশের একটা কর্মসংস্থানের ছোট্ট উদাহরণ দিই। সেটা হলো একটা সংস্থার রিপোর্ট অনুযায়ী যে 2022 অবধি প্রায় 7,48,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। কোভিড তো আপনারা জানেনই, কিন্তু কোভিডের পরেও তো মানে একটা সরকারের তো একটা দায়িত্ব থাকে এইসব কলকারখানাগুলোকে টিকিয়ে রাখার। যে 7,48,000 এটা কিন্তু অনেক বড় সংখ্যা। এই এতগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। এবার কারখানা বন্ধ হওয়ার জন্য স্বভাবতই আপনারা বুঝতে পারছেন যে এর সাথে কিন্তু কোটি কোটি মানুষের কিন্তু রুটি রোজগার বা পেট জড়িয়ে রয়েছে। তো প্রায়
সেই 7,48,000 কারখানা বন্ধ হওয়ার জন্য প্রায় 32 কোটি মানুষের কিন্তু চাকরি অ্যাট আ টাইম চলে গিয়েছে। এছাড়া একটা সংস্থা যেটা বলছে যে বিশ্বে যত গরিব আছে না, তার 1/3 কিন্তু এই ভারতবর্ষে। এবং সেটা কিন্তু আমি বলছি না, সেটা কিন্তু পরোক্ষভাবে মোদিজি বা মোদি সরকার কিন্তু একটা ঘোষণাতেই বলে দিয়েছেন পরোক্ষভাবে। এবং সেটা কি? সেটা হলো মোদিজি যেটা বলছেন যে আমাদের দেশে প্রায় 86 কোটি লোক নাকি রেশন পেয়ে থাকে। তার মানে আপনি বুঝুন, মানে আমাদের দেশে প্রায় 57% লোকের কিন্তু খাদ্য কেনার ক্ষমতা নেই, যার কারণে কিন্তু মোদি সরকার এই কথাটা বলছেন যে আমাদের দেশে নাকি 86 কোটি লোক রেশন পেয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে দেশের মানে কি অবস্থা। পুরো ছবিটা কিন্তু আপনাদের সামনে ছোট্ট করে হলেও আমি তুলে ধরলাম। এরকমই কিন্তু একটা অবস্থা চলছে, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আপনারা হয়তো বুঝতেও পারছেন। তো এখন কথা হচ্ছে এই যে এমপি সাংসদ যাদের বেতন বৃদ্ধি হতে চলেছে, সেই এমপি সাংসদের কি দায়িত্ব ছিল, মানে আমরা তাদের নির্বাচিত করি কি দেখে? অ্যাকচুয়ালি তারা হচ্ছেন জনসেবক, মানে হচ্ছে তারা কিন্তু মানুষের তাদের কাজ ছিল কিন্তু মানুষের কি ভালো, কিসে ভালো হবে, কি কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, তা সেইটাই কিন্তু তাদের ওই বিল নিয়ে এসে লোকসভাতে পাশ করা বা সমর্থনে মানুষের জন্য সমর্থন করে একটা আইন পাশ করা, এই সমস্ত কিন্তু হচ্ছে একটা সাংসদের কাজ। কিন্তু আমরা কিন্তু সে যেটা আশা করেছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু তাদের আমরা দেখেছি তারা কিন্তু তাদের এই মাইনে বৃদ্ধি হচ্ছে, তাদের সম্পত্তি বৃদ্ধি হচ্ছে, তাদের সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু সুযোগ সুবিধা বাড়ছে না। কিন্তু আমরা কিন্তু আমাদের কেন্দ্র সরকার বা মোদী সরকারের তরফ থেকে দেখেছি যে কোনো সময় কিন্তু তারা এটা স্বীকার করে না, বা বিজেপির কর্মীরা তারা কিন্তু এটা স্বীকার করেন না যে আমাদের দেশে একটা মূল্যবৃদ্ধি চলছে, বেকারত্ব চলছে। তারা কিন্তু ওই সবসময় বিকশিত ভারত বা অমৃতকালের ভারত এই ধরনেরই কথা বলে থাকেন। কিন্তু আমাদের এই বিকশিত ভারত বা অমৃতকালের মানে ভারতের যে পরিচালক সেই মোদিজি এখন যেটা বলছেন, যেটা দেখাচ্ছেন যে এই সব এমপি বা সাংসদদের মাইনে বাড়ানো হয়েছে শুধুমাত্র মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্যই। এখন তো আপনারা বলতে পারেন যে বিরোধীরা যে মোদিজির নামে একটা বলে মানে সবসময় টিকা টিপ্পনি কেটে থাকে, তো সেটা কি তাহলে বিরোধীরাই ঠিক? অ্যাকচুয়ালি না। এই যে 543 জন যে সাংসদ রয়েছে না, এর মধ্যেও কিন্তু একবার ভেবে দেখুন, এর মধ্যেও কিন্তু আমাদের বিরোধী দলের হচ্ছে নেতা মন্ত্রীরা রয়েছেন, বিরোধী দলের কর্মীরাও রয়েছেন এই 543 জন সাংসদের মধ্যে। আর এবং আপনারা দেখেছেন যে এই যে বেতন বৃদ্ধি করা হচ্ছে এমপি সাংসদের, সেক্ষেত্রেও কিন্তু আমরা বিরোধী দলের কোনো নেতা মন্ত্রীর কাছ থেকে সেরকম একটা কোনোরকম মানে সেই ডিসিশনটাকে বিরোধিতা করতে কিন্তু আমরা দেখিনি। তাহলে আমরা অবভিয়াসলি বুঝবো এটা তারা সমর্থনই করেছেন। এরপরে আপনাদের যেটা বলবো যে আপনারা তো হচ্ছে প্রত্যেকবার ভোটদানের মাধ্যমে বা ভোটের মাধ্যমে আপনারা হচ্ছে এইসব এমপি সাংসদদের কিন্তু এমপি সাংসদকে তো নির্বাচিত করেন এবং তারা হচ্ছে প্রতিশ্রুতিও দিয়ে থাকেন, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকেন আপনাদের যে তারা আপনাদের ভালো করবেন, করবেন। এরপরে আমি আপনাদের কাছে অনুরোধ করব, একবার এরপরে ভোট দেওয়ার আগে, যে কোনো ভোট, লোকসভা ভোট বা পৌরসভা ভোট, বিধানসভা ভোট বা পঞ্চায়েত ভোট, যে কোনো ভোট দেওয়ার আগে একবার আপনারা ভেবে দেখবেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে আপনারা কাদেরকে নির্বাচিত করছেন, তারা আগামী দিনে কতটা কাজ করবে।